আগের চেয়েও ভয়ঙ্কর ও শক্তিশালী ইরান, দ্রুত বাড়াচ্ছে অস্ত্রের উৎপাদন, দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। কতটা বিপদে ট্রাম্প? ফিলিস্তিনিদের জন্য সাহায্য নেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের উপর ইসরায়েলের চরম নির্যাতন, এখনো চুপ কেন বিশ্ব? সন্তান বেঁচে দিচ্ছে আফগানিস্তানের অনেক পরিবার, কিন্তু কেন? ৭৫% মানুষ খাবারের অভাবে ভুগছে? কি করছে তালেবান সরকার? যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁঝরা মুসল্লিরা, রক্তে ভাসল মসজিদ, মুসলিম কমিউনিটিতে আতঙ্ক, কি বর্ণনা দিল বেঁচে ফেরা শিশু? শেষ মুহূর্তে ইরান হামলার নির্দেশ থেকে পিছু হটার দাবি ট্রাম্পের, বুমেরাং হচ্ছে কি তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল? গাজাগামী নৌবহর ঠেকাতে ইসরায়েলের হুমকি, আটক ৪০০-রও বেশি স্বেচ্ছাসেবী কোথায়? পাল্টা হুঁশিয়ারিতে কি বললেন এরদোয়ান? ফিলিস্তিনিদের পক্ষে মানবতা দেখানো যেন আজন্ম পাপ। এবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের ধরে নিয়ে চরম শিক্ষা দিয়ে হাড়ে হাড়ে টের পেতে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। চরম অপমান অপদস্থ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন খোদ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। শুধু পাকিস্তান বা ইন্দোনেশিয়ার মতো মুসলিম বিশ্ব নয়, এর তীব্র নিন্দা জানিয়েছে কানাডা, গ্রিস, ইতালির মতো পশ্চিমা দেশ। বিবৃতি দিয়ে স্বেচ্ছাসেবীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে দিনকে দিন ইসরায়েলের এমন বেপরোয়া হয়ে ওঠার কারণ কি? কেন থামানো যাচ্ছে না বর্বর এমন ঘৃণ্য উন্মাদনা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। টানা হেঁচড়া আর অপমান অপদস্থ করে যাদের নেওয়া হচ্ছে তারা চোরাকারবারি বা কুখ্যাত সন্ত্রাসী বা গ্যাং সদস্য নন। এদের অনেকে ডাক্তার, লেখক, মিডিয়া কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকার কর্মী সহ নানা পেশায় থাকা মানবতাবাদী। চরম অবমাননার এমন দৃশ্য ঘটনাস্থলে দাঁড়িয়ে উপভোগ করাই শুধু নয়, আটককৃতদের গালাগাল করে সেনাদের উৎসাহ জুগিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সদল বলে আটককৃতদের অপরাধ, বিবেকের তাগিদ থেকে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে চড়ে বসেছিলেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে। দিনের পর দিন বাড়তে থাকা ইসরায়েলের বেপরোয়া অকথ্য নির্যাতনের কারণ কি? ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় এগিয়ে যাওয়াও সহ্য হচ্ছে না কেন? এর কারণ কি বিশ্বের শক্তিধর দেশগুলোর নীরবতা, নাকি বিশ্বমঞ্চ থেকে ইসরায়েলের দিনকে দিন গুরুত্বহীন হয়ে পড়া? তারা অনেক গর্ব নিয়ে বড় বীরের মতো এসেছিল, দেখুন এখন তাদের কেমন লাগছে দেখুন। বীরও নয়, কিছুই নয়, সন্ত্রাসের সমর্থক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলছি, আরো অনেক বেশি সময়ের জন্য তাদের আমার কাছে দিন। সন্ত্রাসীদের কারাগারে রাখার জন্য তাদের আমাদের কাছে দিন, এমনটাই হওয়া উচিত। ১৯ মে ভূমধ্যসাগরে আবার হানা দিয়ে গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রায় ৫০টি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত ২টি নৌযান লক্ষ্য করে গুলি করা হয়। গুলি চালানোর ভিডিও থাকলেও তা বেমালুম অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই সাথে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, গ্রিস সহ ৪০টি দেশের অন্তত ৪৩০ জনকে ধরে নেয়ার তথ্য। গত এপ্রিলে এভাবে ১৭৫ জন স্বেচ্ছাসেবীকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন করে দীর্ঘদিন কারাগারে রাখার পর তাদের মুক্তি দিয়েছে ইসরায়েল। গত বছরের অক্টোবরেও একই সংগঠনের বড় ত্রাণবহর মাঝপথে আটকে দিয়ে আলোচিত জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ ৪৫০ জনের বেশি স্বেচ্ছাসেবীকে গ্রেফতার করা হয়। ইসরায়েলের এই বেপরোয়া নির্যাতনে নিন্দা তো দূরের কথা, বরং গ্লোবাল সমুদ ফ্লোটিলার ৪ জনের ওপর চলতি সপ্তাহেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র চরম বিতর্কিত এই ধরপাকড়ে সমর্থন দিলেও এতে ফুঁসে উঠেছে একাধিক মুসলিম দেশ। ইসরায়েলের এই অসভ্যতার নিন্দায় বিক্ষোভ মিছিল আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। পাকিস্তানের করাচি প্রেস ক্লাবের বাইরে মিছিল থেকে ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরের শেয়ার করা নির্যাতনের ভিডিওর কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নির্দেশ দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়ার। স্বেচ্ছাসেবীদের মৌখিক ও শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সসম্মানে তাদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চুপ থাকেনি শুধু কড়া বিবৃতিতে ক্ষমতা দেখানো জাতিসংঘ। ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরের দম্ভ দেখানোর ঘৃণ্য অপচেষ্টার সমালোচনাও করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন দুজারিক। কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। Indonesia mengutuk
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে ইন্দোনেশিয়া, যা মানবিক নীতির পরিপন্থী। আমরা আবারও বলছি যে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এবং এর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৈশ্বিক নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল কি আমলে নেবে? অতীত ঘাটলে সেই আশায় গুড়ে বালি বলেই ধরে নিতে হবে। ভয়ভীতির তোয়াক্কা না করে আন্তর্জাতিক নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুগ যুগ ধরে হত্যা, বর্বরতা, গণহত্যা চালিয়ে যাওয়ার কারণ কি? আন্তর্জাতিক সম্পর্ক আর আইনি বোদ্ধাদের বিশ্লেষণের সমাপ্তি ঘুরে ফিরে থেমে যায় একই গন্তব্যে। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অপ্রতিরোধ্য হয়ে ওঠার হোতা হিসেবে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ প্রশ্রয় আর নির্লজ্জ মদতকে দায়ী করেছেন তারা। একতরফা হামলায় ইরানকে লণ্ডভণ্ড করার পরও বাগে আনতে না পারার দহনে ক্ষণে ক্ষণে মত পাল্টানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বাজছে নতুন সুর। এবার বলছেন ইরানে অবিলম্বে বিধ্বংসী হামলা শুরুর নির্দেশ না দিয়ে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজে এমন সিদ্ধান্তের কৃতিত্ব নিয়ে দাবি করেছেন উপসাগরের মিত্র কয়েকটি দেশের অনুরোধেই মত পাল্টেছেন তিনি। অবশ্য কেউ মানুক আর না মানুক বরাবরের মতোই তেহরানকে ভয় দেখানোর সুযোগ হাতছাড়া করেননি। এবার তেহরানকে কি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সময় ফুরিয়ে আসছে। ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। দিন কয়েক আগে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই ইরানের ওপর পরিকল্পিত সেই সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প। 19 মে এই হামলাটি হওয়ার কথা ছিল, তবে তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। 18 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প তার পোস্টে জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় এই নেতারা মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই কল্যাণকর হবে। হামলা স্থগিত করলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই দিনে হোয়াইট হাউসের সাউথ কোর্ট অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ের সময়ও একই সুরে কথা বলেন ট্রাম্প। ইরানের সাথে বড় রকমের আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। আগামীকাল ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু আমি এটা কিছুদিনের জন্য স্থগিত করেছি। আশা করছি হয়তো চিরকালের জন্যই, কারণ ইরানের সাথে আমাদের খুব বড় রকমের আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ আমাকে এটি অল্প কিছুদিনের জন্য স্থগিত রাখতে অনুরোধ করেছিল, কারণ তারা মনে করছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর আমরা যদি এমন কিছু করতে পারি যেখানে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি যদি এতে সন্তুষ্ট হয়, তবে সম্ভবত আমরাও সন্তুষ্ট হব। আমরা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশ আমাদের সাথে যুক্ত আছে তাদের সবাইকে এই বিষয়ে জানিয়েছি। এটি অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি, তবে শেষ পর্যন্ত এর থেকে কোনো ফলাফল আসে কিনা তা আমাদের দেখতে হবে। এর আগেও এমন সময় গেছে যখন আমরা ভেবেছিলাম একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত তা আর কাজ করেনি। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ইরান একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া স্থানান্তর করা এবং হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়ার মতো কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের মূল দাবির তুলনায় অপর্যাপ্ত। বিশ্লেষকদের অনেকে মনে করছেন ট্রাম্পের এই বড় হামলা সংক্রান্ত বক্তব্যটি আসলে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল। ট্রাম্প একদিকে আলোচনার টেবিলে ইরানকে বাধ্য করতে চাচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি দিচ্ছেন। যদিও ইরানের গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে পিছু হটা হিসেবেই দেখছেন। ইসরায়েলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন নাটকীয় অধ্যায়। দেশটির পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে ভোট দিয়েছেন আইন প্রণেতারা, যা দেশটিকে ঠেলে দিচ্ছে আগাম নির্বাচনের দিকে।
জোট সরকারের ভেতরে দ্বন্দ্ব, যুদ্ধ পরিস্থিতি আর বাজেট সংকট সব মিলিয়ে কি চাপে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু? আর যদি নির্বাচন হয় তাহলে কি টিকবে তার ক্ষমতা, নাকি আরও জটিল হয়ে উঠবে তার রাজনৈতিক ও আইনি ভবিষ্যৎ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েলের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে। দেশটির সংসদ সদস্যরাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন মতে ইসরায়েলের সংসদ নেসেটের সদস্যরা সর্বসম্মতিক্রমে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলটি প্রাথমিকভাবে অনুমোদন করে এগিয়ে নিয়ে গেছেন। এর সহজ মানে হলো ইসরায়েল এখন একটি আগাম বা মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? বর্তমান সরকারের কি হবে? আর নেতানিয়াহুর ভাগ্যই বা কোন দিকে যাচ্ছে? পার্লামেন্ট ভেঙে দেওয়ার মূল কারণ হলো বর্তমান জোট সরকারের ভেতরের চরম অস্থিরতা ও মতবিরোধ। আল জাজিরার সংবাদ অনুযায়ী সরকারের শরিক দলগুলোর মধ্যে নীতিগত অনেক বিষয়ে গভীর মতপার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে বাজেট, যুদ্ধ পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত কিছু বিতর্কিত বিল নিয়ে একমত হতে পারছিলেন না সংসদ সদস্যরা। যখন কোনো দেশের সরকার নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারে না, তখন রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে এই রাজনৈতিক অচলাবস্থা কাটানোর জন্যই সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে জনগণের কাছে ফিরে যাওয়াই এখন একমাত্র পথ। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়া মানে তাৎক্ষণিকভাবে নেতানিয়াহুর সরকার ক্ষমতা হারাবে, বিষয়টা এমন না। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের ব্যাখ্যা অনুযায়ী নতুন নির্বাচন শেষ না হওয়া এবং নতুন কোনো সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান সরকারই একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ চালিয়ে যাবে। এই সময় তারা বড় বা দীর্ঘমেয়াদী কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না, তবে দেশ চালানোর প্রাত্যহিক জরুরি কাজগুলো অব্যাহত থাকবে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই প্রাথমিক বিল কার্যকর হলেও নেতানিয়াহু এখনই ক্ষমতাচ্যুত হচ্ছেন না। তবে তার ক্ষমতায় থাকার পথটি এখন অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। যদি আসন্ন নির্বাচনে তার দল পর্যাপ্ত আসন না পায়, তবে তিনি নিশ্চিতভাবেই ক্ষমতা হারাবেন। অন্যদিকে তার বিরুদ্ধে চলমান দুর্নীতি ও আদালতের অন্যান্য মামলার বিচার নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে। আল জাজিরা উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন তিনি যে ধরনের রাজনৈতিক সুবিধা বা আইনি ঢাল পেতেন, ক্ষমতা হারালে সেগুলো বজায় রাখা তার জন্য কঠিন হয়ে পড়বে। ইসরায়েলের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় অনিশ্চয়তার সময়। টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে যে বিলটি পাশ হলেও এখনও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট বা চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই হয়তো পুরো প্রক্রিয়াটি শেষ করে তারিখ জানা যাবে। একটি আগাম নির্বাচন মানেই নতুন করে রাজনৈতিক অস্থিরতা। ইসরায়েলিদের মতো পুরো বিশ্বের মানুষের নজরও এখন দেশটির সংসদের দিকে। নেতানিয়াহু কি পারবেন নিজের ক্ষমতা টিকাতে, নাকি দুর্নীতির পাশাপাশি তাকে মুখোমুখি হতে হবে যুদ্ধাপরাধের বিচারেরও?